আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাতে কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টা 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয়, সেই পরিস্থিতি বিদ্যমান নেই মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আদালতের রায় অনুযায়ী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের সফলতা 3টি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। তত্ত্বাবধায়ক সরকার এক ধরনের শাসন ব্যবস্থা, যার অধীনে দুটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ শাসনভার গ্রহণ করেন। সাধারণত সংসদ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করাই এই সরকারের প্রধান কাজ। 2011 সালে আওয়ামী সরকারের হস্তক্ষেপে বাতিল করে দেয়া হয় এই ব্যবস্থা। এর পরের ঘটনা সবারই জানা। আওয়ামী সরকারের অধীনে পরপর 3টি নির্বাচনে দিনের ভোট রাতে মৃত ব্যক্তির ভোট প্রদান, ডামি নির্বাচন সহ নানা ঘটনার সাক্ষী হয় দেশের 17 কোটি মানুষ সহ পুরো বিশ্ব। আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফেরাকে আশীর্বাদ মনে হলেও যে ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয়, 5 আগস্ট হাসিনা পলায়নের মধ্য দিয়ে সেই ঘটনা 1.5 বছর আগেই ঘটে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ ভাঙার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিয়ম রয়েছে। নির্বাচন তারপরও এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই করবে, কারণ ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেটা গঠন করার জন্য সংবিধানে সুনির্দিষ্ট অনুচ্ছেদে খুবই সুনির্দিষ্টভাবে বলা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে গঠিত হতে হবে, এবং আমাদের সংসদ কিন্তু 1 বছরেরও বেশি সময় আগে ভেঙে দেওয়া হয়েছে। কাজেই যেই ঘটনার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেই ঘটনা এখন আর ঘটার কোনো সম্ভাবনা নেই। চতুর্দশ সংসদ নির্বাচন করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রশ্নটা আসবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান এনেছিল। তত্ত্বাবধায়ক সরকার 3টি সুষ্ঠু নির্বাচন করেছে, এটি প্রমাণিত বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরাই তো এই তত্ত্বাবধায়ক সরকার আমরা সংবিধানে এনেছিলাম, যাতে করে নির্বাচনের সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। এবং এদেশে কিন্তু প্রমাণিত 3টি এরকম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে কিন্তু জনগণ সরকার বদল করে দেখিয়েছে। অতএব যদি তত্ত্বাবধায়ক সরকার এবং সরকার গঠনের যে প্রক্রিয়া ছিল এটা সহকারে যদি সঠিকভাবে আনে, তাহলে আমরা ওয়েলকাম করব। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়া কিংবা দুশ্মন বধ করা, এমন সকল অসাধ্যকে সাধন করার কাজটি চ্যালেঞ্জ নিয়ে করে দিচ্ছেন আধুনিক কবিরাজরা। রাজধানীর দেয়ালে দেয়ালে বা বাসের জানালার সবচেয়ে বেশি দেখা মেলে এমন সব বিজ্ঞাপনের। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া কবিরাজের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। কবিরাজি প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব।
যাবিত জীবনে মানুষের প্রতিদিনের সকল সমস্যার সমাধানের ফাঁদ যেন এক একটি বিজ্ঞাপন। সরল মানুষ তার সমস্যা থেকে মুক্তি পেতে পা দেয় এমন ফাঁদে। বিজ্ঞাপনে রাঙামাটির ঠিকানা, ভিন দেশের মোবাইল নম্বর দিয়ে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান। এমন একজন তান্ত্রিক সাইফুল কবিরাজের সাথে যোগাযোগ করে RTV। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, ভালো আছি বাবা। ভালো আছেন আপনি বাবা? পরীক্ষা করতে শুরুতে 4 সন্তানের জনককে দিয়ে কবিরাজের সঙ্গে যোগাযোগ করা হয় নিঃসন্তান বাবা পরিচয়ে। কবিরাজের চাহিদা মতো AI জেনারেটেড ছবি পাঠানোর পর 750 টাকা হাদিয়া দাবি। আর বউয়ের বাচ্চা হয় না, এত ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছিলাম ভাই, কোনো কাম হয় না। এই মুহূর্তে তোমার আর তোমার স্ত্রীর ফটোটা পাঠানো, আচ্ছা এই নাম ঠিকানা এগুলা পাঠানো আমি একটু আনিয়ে দিই। আচ্ছা, কি কারণে ভিডিও কলে আমি আসনে বসে আপনার সাথে আমি ফোনে আলাপ করব। আচ্ছা, আপনি চোখে দেখতে পারবেন কার দোষটা যে কার, আপনি চোখে দেখতে পারবেন। আচ্ছা। চাহিদা মতো টাকা পাঠানোর পর ভিডিও কলে জানান পরিবারের কেউ বান মেরেছে যাতে সন্তান না হয়। পরের ধাপে কবিরাজের দাবি 31 কেজি মিষ্টির টাকা পাঠালে জিনের মাধ্যমে হবে সমস্যার সমাধান। হ্যাঁ, টাকা আইছে আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, ঠিক আছে। মানুষে বান মেরে শুরু করে বাচ্চা কাচ্চা বন্ধ করে রাখছে, এটা আটকে দিতে হবে। খানির জন্য আমি হাজির করে এটা কাটাইতে হবে। বান বান বানটা কাটতে হবে আপনার। আচ্ছা বাবা, এটা বানটা কে মারছে বাবা, একটু বলতে পারবেন বাবা? এটা কিছু মানুষ একটু শুরু করে মারছে, শুরু করে বান মারছে আপনার কাছের লোক। এটা কুফরি কালাম বান মারছে, কুফরি কালাম বান। আমি আল্লাহর রহমতে বললাম কুল্লে নফসে যাকাতুল মউত। আপনি যদি পারেন ইনশাআল্লাহ আমি 1 ঘন্টার ভিতরে কোন বানটা আমার আছে আপনি ভিডিও কলে দেখতে পারবেন, আমি নগদ হাজির করব। বাবা বানটা কাটতে গেলে আপনার 31 কেজি মিষ্টি লাগবে। বাবা দিব তো বলছি বাবা। বাবা আমি আপনাকে কোনো কিছু ইয়াদি করবো না বাবা, আপনার জাল মিষ্টি লাগে যা লাগে দিব বাবা। বানটা যে মারছে একটু দেখান না বাবা। আমি চেষ্টা করছিলাম, জি বাবা, কিন্তু মিষ্টি ছাড়া বান কাটে না, মিষ্টি না হলে হবে না। কত টাকা লাগবে মিষ্টির বাবা? বাবা 300 টাকা কেজি। এটা আপনার মনে করেন আপনার 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিট লাগবে এটা মিষ্টিটা দিলেই। হ্যাঁ, বানটা কাটবে আমি চোখে দেখতে পাবেন। আপনি 1 গ্লাস পানি নেবেন, কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে বসবেন, 1 গ্লাস পানি। আচ্ছা বাবা। টাকা পাঠিয়ে RTVর পরিচয় দেয়া মাত্রই নম্বর ব্লক করে দেন কথিত তান্ত্রিক। নামের উপরে হাজিরা করে দেখলাম, ওনার তো 4টা বাচ্চা আছে, আপনাকে তো বলছে ওনার কোনো বাচ্চা নাই, কিভাবে সম্ভব এটা? আমি RTV রিপোর্টার বলতেছি, একটু সামনে আসেন। না কিছু আসা যাবে না, কিন্তু একজন 4 বাচ্চার বাবারে যে আপনি বলতেছেন তার বাচ্চা নাই, আপনি তাবিজ করে সব ঠিক করে দিবেন। এর আগে RTVর সংবাদের কিছু অংশ নিয়ে প্রতারণা করে আরেক কথিত কবিরাজ। তার সঙ্গে যোগাযোগ করলে জানান 6,500 টাকা দিলেই মিলবে সমাধান। 6,350 টাকা মেডিসিন খরচা। 1 থেকে 24 ঘন্টার মধ্যে মেয়েটার জন্য পাগল দিবা না, তোর কথা উঠবে তোর কথা বসবে। RTVর পরিচয় দিতেই শুরু করেন অকথ্য ভাষার ব্যবহার। জানো না আমি এই যে 32 বছর কাজ করি, কবে করি মানে RTVতে 32 বছর ধরে কাজ করতেছেন? হ্যাঁ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই, পাশাপাশি করতে হবে অভিযোগ। থানায় তারা নিয়মিত মামলা হিসেবে অভিযোগটা প্রদান করতে পারেন, অথবা সাধারণ ডায়েরি আকারে যদি সেটা লিপিবদ্ধ করেন সেটা আমরা তদন্ত করি। এর বাইরে যদি আমাদের সাইবার ইউনিট রয়েছে, আমাদের ডিবিতে সাইবার হেল্প ডেস্ক রয়েছে, সেখানে এসেও তাদের অভিযোগগুলো তারা নিতে পারেন। কথিত এসব কবিরাজের কোনো বিজ্ঞাপন দেখে কাউকে সেই জালে পা না দেওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 3 সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। 3 সপ্তাহ আগে পেঁয়াজের দাম কেজিতে 30 টাকা কম ছিল। এর সঙ্গে নতুন করে দাম বেড়েছে আলুর। কেজিতে আলুর দাম 5 টাকা বেড়েছে। বিক্রেতারা জানান চলতি বছর দীর্ঘদিন ধরে কম দামে আলু বিক্রি হয়েছে, তবে আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এদিকে বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও এখনো অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন শাকসবজি। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে। বিপুল, আলু পেঁয়াজের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দাম কেমন দেখছেন, সেই সাথে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন।
মিতু, আজকে সাপ্তাহিক যে বাজার সেটি কারণ বাজার আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রতিটা জিনিসপত্রের কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে মানুষের সবচেয়ে যে প্রয়োজনীয় যে জিনিসটি সেটা হচ্ছে আলু এবং পেঁয়াজ, সেই দুটো জিনিসের প্রায় দামের একটু বৃদ্ধির দিকে। তবে পেঁয়াজের ক্ষেত্রে একটু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে যে পেঁয়াজের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু এখন রয়েছে এবং কিছুটা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আগের তুলনায় কিছুটা হয়তো পেঁয়াজের দাম কমতে পারে, এমন আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আজকে পেঁয়াজ বাজার কিন্তু পাইকারি দরে, অর্থাৎ যারা 5 কেজি করে যেটা বিক্রি হচ্ছে প্রায় 110 থেকে 12 টাকা করে, এবং সেটি খুচরা বাজারে গিয়ে দেখা যাচ্ছে 115 থেকে 20 টাকা হয়ে যাচ্ছে। তবে যে বিষয়টি সবচেয়ে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায় সেটি হচ্ছে আলুর বাজারটি। এবং আলুর বাজারে আমরা দেখতে পেয়েছি যে প্রতি বস্তা প্রতি, অর্থাৎ যে সকল বস্তা 65 কেজির বস্তা, সেই সকল বস্তার প্রতি প্রায় 500 থেকে 600 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে, এমনটা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে হঠাৎ করে এই যে দাম বৃদ্ধির বিষয়ের ফলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবং বিক্রেতারা বলছেন যে এই ধরনের হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে কিন্তু তাদের বেচা বিক্রিও কিন্তু অনেকটা কমে গেছে। তবে তারা বলছেন যে আসলে প্রতি কেজি আলু এখন প্রায় তারা পাইকারি দামে যদি বিক্রি করতে যায় 22 থেকে 23 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যেটা খুচরা বাজারে প্রায় 25 টাকার অধিক হারে বিক্রি হচ্ছে। এবং আমাদেরকে বিক্রেতারা একটা অভিযোগ করেছেন যে আসলে হঠাৎ করে যে আলুর দাম যে বৃদ্ধি পেয়েছে সেটি আসলে একটা সিন্ডিকেটের কারণে কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা এমনটা দাবি করছেন। তারা বলছেন যে এখানে আড়তদার যারা, অর্থাৎ বড় বড় যে আড়তদার রয়েছে সেই আড়তদাররা কিন্তু এই দামটা বৃদ্ধি করে দিয়েছে। হঠাৎ করে এই দামটি বৃদ্ধি করার কারণে তাদেরকেও বাড়তি করে এই দামটা কিনতে হচ্ছে আলুগুলো। সেক্ষেত্রে এই বাজারটা কিন্তু কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা জানিয়েছি। সে সাথে আমাদেরকে ক্রেতারাও বলছেন যে হঠাৎ করে যে আলু 20 থেকে 25 টাকার মধ্যে যে আলু পাওয়া যেত সেই আলু হঠাৎ করে এখন দাম বৃদ্ধি পাওয়াতে তারাও হিমফিম খাচ্ছেন। সে সাথে অন্যান্য যে সবজিগুলো রয়েছে শীতকালীন সবজি, সেগুলো কিন্তু একেবারে বলা যায় ঊর্ধ্বগতির দিকে আছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহের তুলনায় যে সবজির দাম কমার কথা, অর্থাৎ শীত মৌসুম, আপনারা জানেন যে আপনাকে জানিয়ে দিতে চাই যে শীত মৌসুম আসলে শীতের যে সবজি বাজারে সরবরাহ বাড়ে এবং সেই সরবরাহ পণ্যগুলো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই পণ্যগুলো কিন্তু দাম কিন্তু একেবারে প্রায় ঊর্ধ্বগতির দিকে আছে। বিশেষ করে আমি এখানে দেখেছি যে ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে বেগুন রয়েছে, বেগুন কিন্তু আজকে 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং একটি ফুলকপি, ছোট ফুলকপি কিন্তু 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সব কিছুই কিন্তু প্রায় বলা যায় যে 60 টাকার অধিক কিন্তু দামে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে অন্যান্য যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলো আগের মতোই রয়েছে, কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে এই কাঁচা বাজার এবং আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে কিন্তু অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নদীতে জাল ফেললেই দিতে হচ্ছে 500 থেকে 1000 টাকা, এমন অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধে। নৌকা প্রতি মাসিক চাঁদা নিচ্ছেন 10,000 টাকা। আবার কোনো কোনো ঘাটে মাছ বিক্রির সময় কেটে নেওয়া হয় পুলিশের ভাগ। আর এসবের ব্যত্যয় ঘটলে জব্দ করা হয় জাল কিংবা দেখানো হয় মামলার ভয়। পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় নৌ পুলিশের অভিনব কৌশলের চাঁদাবাজি যেন আদর্শ রূপ পেয়েছে উপজেলার এসব মাছের আড়তে। জেলেদের কাছ থেকে আড়তদাররাই কেটে রাখছেন পুলিশের ভাগ। এক একটি জাল নদীতে ফেলতে 500 থেকে 1000 টাকা নেন রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ লুইজ বাজার ফাঁড়ির নৌপুলিশ সদস্য আরিফুল ইসলাম। নিয়মিত নদীতে মাছ ধরেন এমন জেলেদের কাছ থেকে মাসিক চাঁদা নেন 10,000 টাকা। এসব চাঁদার টাকা নিয়ম করে পাঠিয়ে দিতে হয় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। আরিফের চাঁদা নেওয়ার এমনই একটি কল রেকর্ড এসেছে আরটিভির কাছে। স্যার, আপনি কি আরিফ স্যার? আমার নাম রাকিব স্যার। বিশ্বাস করে আমরা স্যার ওই সাইডে বাজার জাল পাতি স্যার, এখন কয় টাকা আপনাকে স্যার দিতে হইবে? কার কাছে কি করবো? হ্যাঁ, আমার 4টা স্যার। স্যার কয় টাকা দিব স্যার? গরিব মানুষ, বললে ভালো হইতো স্যার। 2000 টাকা দিব স্যার। জেলেরা বলছেন এসব চাঁদা না দিলে আটক করা হয় নৌযান, জব্দ করা হয় জাল কিংবা দেখানো হয় মামলার ভয়। আমরা টাকা না দিলে জাল মাল সব লই যায় পিডে আমাকে জিগা এই কই মাছ জাল মাছ ধরতে হইলে তোমাকে এই কয়টা দিতে হইবে, যেমন 5,000 10,000। নৌ পুলিশের টাকা দিতে হয়, না হইলে জাল দুলে নিয়ে ফুটিয়ে নেয়। আমি একলা দিনে সবাই দেয়। নৌ পুলিশের এমন চাঁদাবাজির কারণে চরমন্তাজ ঘাটে ভিড়ছে না জেলেদের নৌকা। এক সময়ে জমজমাট ঘাট এখন জেলে শূন্য। এখানে আসে না ওই নৌ পুলিশের জন্য। নৌ পুলিশ আসলে তাদের কাছ থেকে ওই চাঁদা আদায় করে। ফাঁড়ি ইনচার্জ বলছেন চাঁদাবাজির কোনো তথ্য নেই তার কাছে। না, আসলে এই বিষয়ে আমার এরকম জানা নেই বা আমাদের আর এরকম
কার কাছে যাবে বা কোনো করবে, এটা আমার মনে হয় সঠিক না। তারপরে আপনারা বললেন, বিষয়টা আমি খতিয়ে দেখব। জীবনের ঝুঁকি নিয়ে খেটে খাওয়া এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ বন্ধে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই চাওয়া এখানকার জেলেদের। সাকিব আল হাসান, RTV। দিনাজপুরে হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। সকাল 6টায় এই জেলাতে 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সে সাথে বাতাসের আর্দ্রতা ছিল 89%। কুড়িগ্রামে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধ সহ শ্রমজীবী মানুষ। সপ্তাহ জুড়ে এ জেলায় সর্বনিম্ন 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠানামা করেছে। এদিকে পাবনার ঈশ্বরদীতে রাতে কুয়াশা কম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। সকাল 6টায় ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা পাবনা, আর জেলার মধ্যে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা। এই উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চলছে পেঁয়াজের বীজ তলা তৈরির কাজ। পাবনা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের অর্ধেকের বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলাতে। সুজানগর উপজেলার বিস্তীর্ণ বিল অঞ্চলে ধুম পড়েছে পেঁয়াজের চারা রোপণের। এ জেলার মধ্যে সদর, সুজানগর, সাথিয়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। চলতি বছর পাবনায় পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,400 হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 53,750 হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 9 লাখ মেট্রিক টন। কৃষকরা বলছেন 45 দিনে বীজ থেকে ছাড়া হলে 3 মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। বর্তমানে চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর দাম বৃদ্ধিতে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত চাষিরা। তবে আবহাওয়া ভালো থাকলে ফলন ও দাম ভালো পাবার আশা কৃষকের। আগের চেয়ে তুলনামূলকভাবে এক বস্তা সার আগে 800 টাকা দিয়ে কিনতাম, এখন কিন্তু হচ্ছে 1400 টাকা। লেবারের দাম বেশি, সব দিক দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। 1 বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় 8 থেকে 10 কেজি। 10 কেজি ছাই দানা দিলে পরে মনে করেন 100 বস্তা ছাই লাগে। আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তার। আমাদের মোট পেঁয়াজের লক্ষ্যমাত্রা 53,750 হেক্টর। ইতিমধ্যেই বীজতলার কার্যক্রম শুরু হয়েছে এবং মুড়িকাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয়। চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। তবে সরকার যদি পেঁয়াজ চাষিদের লোকসানের দিক বিবেচনা করে এই সময় পেঁয়াজ আমদানি না করে তাহলে লাভবান হবে কৃষকরা, এমনটাই দাবি সকলের। লিওন আজাদ, RTV। দিনাজপুরের শঙ্করপুর ইউনিয়নের 5 কিলোমিটার পাকা সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হয় ভাঙা সড়ক, খানাখন্দ, কাদা ও জলবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে। সংস্কারের উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত কাজ শুরুর দাবি তাদের। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুর সদরের মোহনপুর থেকে বনতারা পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক লাখ বাসিন্দা। 2017 সালে কিছু সংস্কার করা হলেও বিগত 8 বছরে সড়কটির উন্নয়নে আর নজর দেয়নি কর্তৃপক্ষ। দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। সড়কের এমন বেহাল দশায় তীব্র ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারীরা। এই রাস্তাটা আমাদের একটা রাস্তা আর বিকল্প কোনো রাস্তা নেই। প্রায় ভাঙা, আমার বাড়ি বন্ধ ভাঙা উঁচাই নিচে, রাস্তা খুব সমস্যা ভাই। এই ব্রেক ভাঙে, চাকা লিক হয়, হ্যান্ডেলের কি সমস্যা, চলাফেরার বিরাট অসুবিধা। এই যে ভাঙা ফুটা এগুলো কতদিন যে ভালো করবে না করবে কিছুই বলা যায় না। গাড়ির চাকা শুদ্ধ বাঁকা হয়ে যায়। আমাদের বর্ষাকালে এই রাস্তাটা খুব ভোগান্তির মতো আমরা পড়ি, অনেক সময় অটো কাজ হয়ে যায়, এটা ভয় লাগে আমাদের। যাতায়াতে অনুপযুক্ত সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। এমন হয়েছে অবস্থা, সেই হাঁটায় জানা করে এত বড় পানি, এক হাঁটুয়ে পানি, যাওয়াই যায় না। বাচ্চারা মানে পানির মধ্যে আসতেছে, ঘা হচ্ছে, জ্বর। পরিষদের মেম্বার যে আছে তাদেরকেও বলি, তারাও গাও কিন্তু লাগায় না। মানে রাস্তাটা নিয়ে আমরা যে এমন ভাবে আছি মানে বলা যায় না। চাচ্ছি যে যাতে মেরামত হয়। দ্রুত সংস্কার করলে আমাদের এই গ্রামবাসীর জন্য বা এই চলাচল রাস্তার লোকজন চলাচলের জন্য খুবই সুবিধাজনক হয়। তবে সড়কটি মেরামতে আশার বাণী শোনালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর এই প্রকৌশলী। দরপত্র আহ্বান করে ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছি। ইতিমধ্যেই সেই রাস্তার আমরা 6টি
6টি কালভার্ট, যেটি 6টি কালভার্টের কাজ সম্পূর্ণ করেছি। তারপরে আপনার ক্রস ড্রেন আছে, সেই ক্রস ড্রেনের কাজ সম্পূর্ণ করেছে এবং প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ চলমান রয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী। আব্দুল হামিদ, RTV। ফেনীর দেওয়ানগঞ্জে দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে জমা পৌরসভার ময়লার স্তূপ এলাকার বাসিন্দাদের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এতে শুধু পরিবেশ নয়, বিপন্ন হচ্ছে আশপাশের হাজারো মানুষের জীবনযাপনও। পৌরসভা প্রশাসন জানিয়েছে দ্রুত একটি প্ল্যান্টের কাজ শুরু করা হবে। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আপনার মাহি। ফেনী শহরের সমস্ত ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে এখানেই। আমতলী, ধর্মপুর, দেবীপুর ও ছাড়িপুর এলাকার হাজারো মানুষ প্রতিদিন সহ্য করছেন দুর্গন্ধ, ধোঁয়া ও দূষিত বায়ুর যন্ত্রণা। এলাকাবাসীর অভিযোগ, এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু মৃত্যু ও পানিবাহিত রোগ এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, বারবার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফেনী থেকে দাগনমিয়া আসার পথে মেইন রোডের পাশে যে ময়লা আবর্জনাগুলো ফেলে রাখা হয়েছে, এর কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। রাস্তার উপরে সব ময়লা, রাস্তার উপরে হালাতে, রাস্তার অর্ধেক মারিতেছে ময়লা দিয়ে। গাড়ি ক্রসিং করতে অনেক কষ্ট হয়, অনেক দুর্ঘটনা ঘটে। দুর্গন্ধে আমরা গাড়ি চালাইতে পারি না, আর এমনিতে মানুষও খাওয়াইতে পারে না ঠিক মতন, তারপরে চলে যায় মানুষে। ওই হাই রোডে ময়ফল দিয়ে বেশি গাড়ি আসি ঢুকে, এদিক দিয়ে ময়লা দুর্গন্ধের কারণে যাত্রী আসে না। জনগণের স্বার্থে আমাদের যেন এই ময়লাগুলা এখান থেকে সরাইয়া এই রোডগুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে। দীর্ঘদিন ধরে এটা উদ্যোগ নেয়, কিন্তু এটা কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, সেখানে একটি প্ল্যান্ট হবে এবং অতি দ্রুত কাজ শুরু করার কথা জানান তিনি। 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এর আওতায় এটি করা হচ্ছে। এখানে একটি আমাদের ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা বাসিন্দাদের চাওয়া, ময়লা আবর্জনার স্তূপ যাতে এই ঘনবসতি এলাকা থেকে দ্রুত স্থানান্তর করা হয়। আবরার মাহি, RTV। এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারত এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। কাতারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 3:30টায়। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ওপেনার হাবিবুর রহমান সোহানের রেকর্ড সেঞ্চুরিতে হংকংকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে টাইগার যুবারা। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রাখে বাংলাদেশ। তবে প্রথম 2 ম্যাচে জয় পেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। লঙ্কানদের কাছে হারলেও নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে একই দিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।